নমস্কার, আমি মৌমিতা। আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি। আজ আমি আপনাদেরকে পড়ে শোনাব প্রতিভা বসুর লেখা একটি চমৎকার ছোট গল্প। গল্পের নাম সরস্বতী উদ্যান। শুনতে থাকুন আজকের গল্প সরস্বতী উদ্যান। রাত যে খুব বেশি হয়েছে তা নয়, কিন্তু লোডশেডিং হয়ে যাওয়াতে একটু তাড়াতাড়ি বাইরের লন থেকে ঘরে ঢুকে এলেন সরস্বতী দেবী। রাত্রিবেলা বিশেষ কিছু খান না। গিরিবালায় 1 কাপ দুধ আর একটা ডিম সেদ্ধ রেখে গেছে। একার পক্ষে বাড়িটা বড়, জমি অনেকটা, কিছুটা ফাঁকা লাগে, তবে সবটা মিলিয়ে একরকম ভালোই লাগে এখানে। অল্প বয়সে পড়াশুনোর জন্য বিদেশে যান, সেখানেই বিবাহ করেন। বলতে গেলে জীবনের বেশিরভাগ সময়টাই সেইখানেই কাটে। মা বাবা যতদিন বেঁচে ছিলেন বছরে একবার নিয়মিতই আসেন তাদের কাছে। সাহেব জামাইকে মা বাবা খুব আদর করতেন, ভালোবাসতেন। এখন ভাবতে বসলে মনে হয় যেন সব স্বপ্ন। একবার এখানে এই মুহূর্তে যে বাড়িটায় প্রায় 10 মাস হলো এসে বাস করছেন, এখানকার বিশ্ববিদ্যালয় বহুদিন আগে রবকে, অর্থাৎ রবার্ট জোসেফকে 1 বছরের জন্য আমন্ত্রিত অধ্যাপক করে নিয়ে এসেছিল। তার বছর 4 আগে তিনি বিবাহিত হয়েছেন তার সঙ্গে। নিজের দেশে এত দিনের জন্য আসতে পেরে তিনি তো আনন্দে আত্মহারা হয়ে গিয়েছিলেন। রবার্টেরও জায়গাটা এত ভালো লাগলো যে মস্ত একটা মাঠের মতো জমি কিনে সুন্দর একটি বাংলো বানিয়ে নিলেন। বললেন, এবার থেকে আমরা যখনই আসব এখানে উঠব। কথার স্বাদ 2 4 হয়নি। কোনো না কোনো একটা কারণে আর আশাই হয়নি এখানে। তখন এখানে চোর ছিল না, ডাকাত ছিল না, একেবারে অদ্ভুত পুণ্যস্থান। মায়েদের সব খাটিয়া পেতে রাতের বিছানা করা হতো। ঘরের দরজায় একটা তালাও দিতে হতো না। পৃথিবীতে যে এমন একটা জায়গাও থাকতে পারে সেটা ভেবে রবার্ট অবাক। তখন সরস্বতী দেবীর কোলে একটা মোটা সোটা ফুটফুটে মেয়ে ছিল। এখানকার যিনি সর্বময় কর্তা, যিনি এই প্রান্তরে এসে এক শিক্ষাশ্রম খুলেছিলেন, সেই শিক্ষাশ্রম তার জীবদ্দশাতেই স্কুল থেকে কলেজ, কলেজ থেকে বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়েছিল। তিনি নাম দিলেন বিদেশিনী। সেই বিদেশিনী এখন 8 মাসের জায়গায় 38 বছর বয়সও পেরিয়ে গেল। সেই মেয়ে এখন বহুদূরে হিউস্টনে। দুজনেই চাকরি করে। তাদের ছেলেটিও বড় হয়ে গেছে। সরস্বতী লন্ডনেই থাকেন। রবার্টের সঙ্গে অনেক আগেই ছাড়াছাড়ি হয়ে গেছে। রবার্ট আবার বিয়ে করেছে, তিনি আর করেননি। বেশ আছেন, একেবারে স্বাধীন। কোনো বাণিজ্যিক কেন্দ্রে বড় চাকরি করতেন, এবার অবসর নিলেন। আর কত, বয়সও অনেক হয়েছে। যদিও মা বাবা আর বেঁচে নেই, তাহলেও ভাই বোনেরা তো আছে। মন তার ছোট, কিন্তু দাদা আছেন 2 জন। লন্ডনের বাড়ি বন্ধ করে রেখে এসেছিলেন। ভেবেছিলেন সবাইয়ের সঙ্গে 2-4 দিন থেকে সেই বৃদ্ধাশ্রমের ক্যাম্পাসের বাড়িটায় চলে যাবেন, সেখানেই কাটাবেন বাকি জীবনটা। বাংলোটা আছে না গেছে তাই বা কে জানে। কিন্তু এতকাল বাদে এসে সত্যি আর বাড়ি খুঁজে পান না। সেই মাঠ ফাঁকা জায়গাটা এখন বাড়িতে বাড়িতে ছেয়ে গেছে। মাঠ নামে তো কোনো জায়গাই নেই। এমনকি সেই যে অদ্ভুত সুন্দর সব গুঁড়ি গুঁড়ি মোরাম ভর্তি ঢালু বিরাট খোয়াই ছিল, তা পর্যন্ত ভরাট করে করে বাড়ি করে ফেলেছে। অনেক খুঁজে, অনেক মানুষকে জিজ্ঞেস করে, তবে পাওয়া গেল নিজের বাড়ি। বাড়িটা চেহারা প্রকৃতই পোড়ো বাড়ির মতো হয়ে গেছে। এখন সারাই করে নিয়েছেন। 2 জন মালি রেখে বাগান করেছেন, একটা আউট হাউস করেছেন। বলা যায় সব ঠিকঠাক করে বেশ সুন্দর দেখাচ্ছে বাড়িটা। 2-4 জন পুরনো বন্ধু বান্ধবের সঙ্গেও দেখা হয়েছে। নতুন বন্ধুও হয়েছে 2-1 জন,
কিন্তু তারা বলে, এত বড় বাড়ি, এতখানি জমি, তার উপর একা থাকেন, সাবধানে থাকবেন। এখন কিন্তু আগের মতো নেই যে ঘর খোলা রাখলেও কিছু হবে না। সন্ধেবেলা বাইরে বসে থাকুন, কিন্তু আমরা চলে গেলে আপনি ঘরে ঢুকে যাবেন। তিনি হেসে বলেন, না না, আমার কিছু হবে না। গরমকালে বাইরেটা এত সুন্দর, এত মধুর শীতলতা, মাথার উপরে কি বিশাল আকাশ, আকাশ ভরা কত তারা, ঘরে ঢুকতে ইচ্ছে করে না। রাত 10টা পর্যন্ত কোনো দিন বসে থাকেন। ফেলে আসা জীবনের কত কথাই মনে পড়ে যায়। রবার্টের কথাও মনে পড়ে। কি সুন্দর জীবন ছিল তখন, কি আনন্দ ছিল, কি সুখ আর কি তৃপ্তি। রবার্টের যে কি হলো, সব সময় চিন্তিত, সব সময়ই বিষণ্ণ, সব সময়ই অসহিষ্ণু। সরস্বতীর কলেজে পড়বার সময়কার এক বন্ধু, যাকে বলা যায় প্রাণের বন্ধু, যে বিয়ে করে চলে গিয়েছিল ডেনমার্কে। হঠাৎ একদিন পথে দেখা, দুজনেই উচ্ছ্বসিত। সরস্বতীকে জড়িয়ে ধরল সে, বলল, কি আশ্চর্য, আমি রোজ তোমার কথা ভাবছি, কিন্তু ঠিকানা জানি না ভাই, তাই দেখাও করতে পারি না। আমি তো এখন এখানেই আছি, চাকরি করছি। আর তোমার স্বামী ডক্টর এস, সে কেমন আছে? এখন কি তোমরা এখানেই আছো নাকি? চুপ করে থেকে মারিয়া বলল, সে নেই ভাই। মানে? মানে নেই। একটু হাসলো। যেখানে আমরা সবাই একদিন যাব, সেখানেই সে একটু তাড়াতাড়ি চলে গেল। অনেকক্ষণ স্তম্ভিত হয়ে থেকে সরস্বতী বললেন, এইখানে কোথায় আছো? জঘন্য একটা ঘর, আলো বাতাসের নাম নেই। ঘরের কোণে শাওয়ার কার্টেন দিয়ে ঘেরা স্নানের জায়গা, আর প্রাকৃতিক ক্রিয়াকর্মের জায়গা দোতলায়। আমি থাকি তেতলায়। দোতলা 3 তলার জন্য ওটা কমন। সরস্বতী বন্ধুকে নিয়ে এসেছিলেন নিজের বাড়িতে। বিদেশিনী তখন বিয়ে করে চলে গেছে। সেই ঘরটা সেভাবেই সাজানো ছিল। তার আর রবার্টের দুজনেরই খুব ফাঁকা ফাঁকা লাগছিল। মারিয়ার ছেলে মেয়ে নেই, একা মানুষ। ওই ঘরটাতে সে পেইং গেস্ট হয়ে থাকাতে বাড়িটা যেন একটু ভর্তি হলো। কিন্তু বছর 3 মধ্যেই ধরা পড়ল কেন রব এত মন খারাপ করে থাকে, এত চিন্তিত, এত অসহিষ্ণু। অবশ্য সেটা প্রথম দিকে। রবের প্রতি সরস্বতীর এত ভালোবাসা ছিল, এত যত্ন ছিল, এত বিশ্বাস ছিল যে বুঝতে তার সময় লেগেছিল। যখন বুঝেছিল, ততদিনে ঘটনাটা অনেক দূর গড়িয়ে গেছে। তারপর যা হবার তাই হলো। অবশ্য ডিভোর্স হয়ে যাবার বছর 7 পরে রবার্ট একদিন এসে দেখা করেছিল তার সঙ্গে। ক্ষমা চেয়েছিল, বিবাহ করতে চেয়েছিল। না, সরস্বতী দেবী আর ওই রাস্তায় পা দেননি। যে কষ্ট, যে অপমান, যে বেদনা একদিন তাকে দুঃখের পাথারে ভাসিয়ে নিয়ে গিয়েছিল, সেখান থেকে যখন মুক্তি মিলেছে এতদিনে, আবার কি সেই একই ভুল করতে পারেন? কিন্তু যখন রবের অসুখ করল, মারিয়া তাকে ছেড়ে কোথায় চলে গেল। সরস্বতী নিয়মিত যেতেন সেখানে। সেবা শুশ্রূষা যতটা করা সম্ভব করেছেন। নার্স রেখে দিয়েছেন, বড় ডাক্তার দেখিয়েছেন। হাত ধরে কেঁদেছে রব। সরস্বতী নিথর হয়ে বসে থেকে দেখেছেন সেই অনুতপ্ত অশ্রুধারা। ক্যান্সার হয়েছিল। প্রথম দিকে ধরা পড়লে মৃত্যুকে বেশ কয়েকটা বছর ঠেকিয়ে রাখা যেত, সেটা হলো না। রব চলে গেল। আবার তার বুকটা ভেঙে গেল। আবার নতুন করে বিচ্ছেদ বেদনা, যদিও আগের বিচ্ছেদ বেদনা চাইতে এই বেদনা আরো অনেক বেশি কষ্ট দিল। তবু এইটুকু সান্ত্বনা, সেই সময়টাতে কাছে থাকতে পেরেছেন, সাধ্যমতো যত্ন করতে পেরেছেন। রাত 10টা নাগাদ ঘরে ঢুকলেন তিনি। দরজাটা বন্ধ করে দিলেন, কিন্তু মনের ভুলে ছিটকিনিটা লাগালেন না। গিরিবালা তার কাজের মেয়ে, সারাদিন থাকে, সন্ধ্যেবেলা খাবার নিয়ে বাড়ি চলে যায়।
অন্ধকারে টর্চ জ্বালিয়ে মোমবাতি খুঁজে জ্বালিয়ে নিলেন। দুধটা হিটারে বসিয়ে গরম করে নিয়েছিলেন। সেই সময় ছায়া ছায়া 3টে মূর্তি দরজা ঠেলে ঘরে ঢুকল। চমকে উঠে সরস্বতী বললেন, কে? একজন ঠোঁটে আঙুল রেখে আস্তে আস্তে বলল, চুপ, একদম চুপ। সরস্বতী দেবী হিটারের প্লাগটা খুলে বললেন, ঢুকলে কি করে? দরজাটা খুলে রেখেছিলাম নাকি? ওরা অস্ফুটে বলল, আপনার সঙ্গে আমরা আলাপ করতে আসিনি। সেটা বুঝেছি, কি চাও? আপনার আলমারির চাবিটা চাই। ও, চাবি? দাঁড়াও বাপু, চাবি তো আমার কখনো ঠিক জায়গায় থাকে না, অন্ধকারের মধ্যে খোঁজাও দেয়। তোমরা বসো না ততক্ষণ। তার সরস্বতী দেবী দেরি করলেন না। সামান্য খোঁজাখুঁজিতে যা খুঁজছিলেন পেয়ে গেলেন। একটু এসে চাবিটা এগিয়ে দিতে দিতে বললেন, দেরি করাতে তোমাদের ভয় থাকতে পারে, আমার নেই। খুব বেশি হলে এখন বোধহয় রাত 11:30 কিংবা 12টা, অথচ কি চুপচাপ। আমার পক্ষে তোমরা যে এসেছো সেটা বরং ভাগ্য। এই অসহ্য নির্জনতা আমার ভালো লাগছিল না, তার উপরে লোডশেডিং। বলতে বলতে আলো জ্বলে উঠল। এতক্ষণে মানুষ তিনটিকে দেখতে পেলেন সরস্বতী দেবী। হাসি হাসি চোখে তাকিয়ে বললেন, ও মা, কি সুন্দর দেখতে তোমরা, মনেই হয় না চোর ডাকাত। একটি ছেলে হেসে বলল, চোর ডাকাতের চেহারা আলাদা হয় নাকি? ওরা তো মানুষই। সরস্বতী দেবী বললেন, মানুষ তো বটে, কিন্তু অমানুষ তো। এই পেশাটা তো ভালো নয়, কিন্তু তোমরা দেখতে সেরকম নও। ছেলেরা মুখ বাঁকালো। যারা আরাম করে ডানলোপিলোর গদিতে বসে, এইসব কথা তাদের মুখেই মানায় বটে। সরস্বতী হাসলেন, এই ডানলোপিলোর গদিতে বসবার জন্য বুঝি আমাকে কষ্ট করতে হয়নি? সারা শৈশবটা, সমস্ত তরুণ বয়সটা, যৌবন সবই তো কেটেছে বইয়ের অক্ষর মুখস্থ করতে। বিদেশি ডিগ্রির জন্য মা বাবা ভাই বোন সবাইকে ছেড়ে কোন অল্প বয়সে চলে গেছি সেখানকার ডিগ্রি নিতে। আর তারপর চাকরি। এত মেহনত করে জীবনের শেষে একটু ডানলোপিলোর গদিতে বসবো না? যদিও কপাল দোষে ডানলোপিলোর গদিতে শুতে পারি না আমি, মাত আছে যে। ছেলেটা আলমারিটা তছনছ করছিল, রেখে চাবিটা ছুঁড়ে ফেলল। কিছু নেই, ভালো চান তো কোথায় কি আছে দিন, হাতের বালাটা খুলে দিন। ও মা, মালাটা তোমাদের পছন্দ? আমরা আপনার সঙ্গে ইয়ার্কি করতে আসিনি। ইয়ার্কি মারবে কেন? আমি কি তোমাদের সমান বয়সী? মালাটা খুলে দিয়ে দিলেন তিনি। সহাস্যে বললেন, মেকি নয় কিন্তু, আসল সোনা, আমার বাবা দিয়েছিলেন। সেই কোন জন্মেকার কথা, ওটা তো আমার কাছে গয়না ছিল না, ছিল স্মৃতি। জানো, মালাটার মধ্যে বাবা জড়িয়েছিলেন। চা খাবে? আমরা কি চা খেতে এসেছি? না, তা আসনি, কিন্তু তোমরা একটু ভুল করেছ। আমি আজ ব্যাংকে টাকা তুলতে যাইনি, জমা দিতে গিয়েছিলাম। আপনি জমা দিতে গেছেন কি তুলতে গেছেন, তা দিয়ে আমরা কি করব? এই যে তুমি। একটি ছেলের মুখের দিকে তাকালেন। তুমি তো মাইরে একটু দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলে। এই কথা শুনে সবচেয়ে অল্প বয়সী ছেলেটির শ্যামল মুখে একটা অপ্রস্তুত ভাব ফুটে উঠল। সবচেয়ে বয়সে যে বড়, যার মুখটা বেশ চোয়াড়ে চোয়াড়ে, সেই এতক্ষণ আলমারিটা তছনছ করছিল। খেকিয়ে বলল, উঠুন উঠুন, কোথায় কি আছে বার করে দিন, সময় নেই। সরস্বতী অনেকক্ষণ তার দিকে চেয়ে থেকে গম্ভীর গলায় বললেন, যা মনে হচ্ছে তুমি এই বাচ্চা ছেলে দুটোকে এই পথে এনেছ। কথা কিভাবে বলতে হয় সেটা শেখোনি?
চুরি করে কতদিন চালাবে? ছেলেটা তেরিয়া হয়ে বলল, আপনার কাছে শিক্ষা নিতে আসিনি, উঠুন, কোথায় কি আছে তাড়াতাড়ি দিন। পকেট থেকে একটা পিস্তল বার করলো। আপনার সাহস দেখে তাজ্জব বনে গেছি। বয়সে তো একটা বুড়ি, ইচ্ছে করলে গলাটাও টিপে ধরতে পারি। আমি তখন নিশ্চয়ই আমাকে বাঁচাবার চেষ্টা করব। বাচ্চাদের খেলার পিস্তলটা পকেটেই রাখো, আসল পিস্তলটা তোমাকে দেখানো দরকার। আঁচলে ঢাকা হাতটা মার করলেন তিনি। গুলি ভরা আছে, ইচ্ছে করলে এই মুহূর্তে তোমার বেয়াদপি আমি এক মুহূর্তে শেষ করে দিতে পারি। চুপ করে ওইখানে বসো, যা বলছি শোনো। ছেলেটা ভেকু ভেকু হয়ে অন্য ছেলে দুটিকে বলল, চল চলে যাই। না, যাবে না, বসো। কয়েকটা কথা শোনো। তুমি যে উচ্ছন্নে গেছো তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু এই দুটিকে তুমি নষ্ট করতে পারবে না। আর তুমি বা ভালো হবে না কেন? কেন এসব করছো? যদি বলো অভাবে, আমি তা বিশ্বাস করব না। এর বাড়ি ওর বাড়ি চুরি করে চিরজনম কারোর পেট ভরে না। জোয়ান ছেলে তুমি, দরকার হলে কুলির কাজও তো করতে পারো। চুরির চেয়ে তো ভালো। দেখতে পাও না, ওই লাল বাড়ির বারান্দায় বসে দুটি ছেলে বিয়ে পাশ করে কিরকম সবজি বিক্রি করে? ভালো লাভ হয় তাদের। এই 6 মাসের মধ্যেই তো প্রায় একটা মুদি দোকান বানিয়ে ফেলেছে। কাজ করতে চাইলে ছেলেদের আবার কাজের অভাব কি? চাকরি চাকরি করো কেন? কত চাকরি আছে যে এই দেশের লক্ষ লক্ষ মানুষের সংস্থান হবে। পিস্তলটা সরস্বতী খুব সাবধানে ধরে আছেন। জানেন, একটু অসাবধান হলে ছেলেটা ছিনিয়ে নিতে চেষ্টা করবে। যখন চাবি খুঁজছিলেন তখন তিনি চাবি খোঁজেননি, এইটাই বার করছিলেন। চাবি কোথায় সেটা তার জানাই ছিল। ছেলেটা বলল, ব্যবসা করতেও তো পয়সা লাগে। গলা স্বর নিচু। সরস্বতী বললেন, চুরি তো এই প্রথম নয়, নিশ্চয়ই আরো করেছ। ভয় ভয় লোকেরা দিয়েও দিয়েছে। সেই পয়সা কি করেছ? আমরা যাই। না, আমার কথা এখনো শেষ হয়নি। বলুন। দেখছো তো বাড়িটাতে কত জমি। আমি রাস্তার দিকে তোমাদের একটা ঘর তুলে দেব, সেখানে তোমরা একটা দোকান খুলবে। টাকা আমি দেব, কিন্তু মনে রেখো এটা ধার। দোকান বড় হয়ে উঠলে লাভ হলে আমার টাকা আমাকে ফিরিয়ে দেবে। তোমাদের বাবা মা নেই? বড় ছেলেটা বলল, আমার কেউ নেই। ছোটবেলায় আত্মীয় কাকা কাকিমার কাছে ছিলাম। কি মারতো, কি খাটাতো, শেষে আমি পালিয়ে গেলাম। তারপর থেকেই চুরি করছো? হ্যাঁ। কেন? খিদে পায় যে। চুরি করলে কি খিদে যায়? খিদে যায় কাজ করলে। আপনি আশ্রয় দিলে আমি আর চুরি করব না। আশ্রয় আবার কি? এই বাড়িতে ফাঁকা ঘর আছে দুটো, তুমি চাইলে থাকতে পারো। আপনার ভয় করবে না? কেন ভয় করবে কেন? তখন তো তুমি আমার ছেলে হয়ে যাবে, তুমি তো আমাকে রক্ষা করবে। আমার কি একলা বাড়িতে থাকতে ভালো লাগে? মা। নিচু হয়ে ছেলেটা পা ছুঁল। সরস্বতী অকৃত্রিম স্নেহে হাত ধরে তুলে পাশে বসালেন তাকে। পিঠে হাত বুলিয়ে বললেন, তাহলে কিন্তু আজ থেকে আমি তোমার মা, ঠিক তো? ঠিক। তোমার নাম বলো। শঙ্কর। আর তোমাদের? সবচেয়ে ছোট ছেলেটি বলল, আমি অভিজিৎ, আর ও প্রবাল। তোমাদের নিশ্চয়ই বাবা মা আছেন? হ্যাঁ। তারা নিশ্চয়ই জানেন না তোমরা এইসব করো? না, কিন্তু বড় বকেন কাজ পাই না বলে। আমরা যে অনেক ভাই বোন। আর তুমি? অন্য ছেলেটি মাথা নিচু করে বলল, আমার মা নেই, বাবা আছেন। বাবার বউ
আমাদের দু চোখে দেখতে পারে না। লেখাপড়া শিখেছ? বিএ পাশ করেছি। ভালোই হলো। আমার নিজেরও কিছু কাজকর্ম আছে। তোমাকে আমি রাখতে রাজি আছি। কত মাইনে চাও? কাজ দেবেন? তাই তো জিজ্ঞেস করছি, কত মাইনে চাও? সে আপনি যা দেবেন তাই দেবেন। কবে আসবো কাজে? ওদের মধ্যে ছোট ছেলেটা বলল, আর আমি? তুমি? কিছুক্ষণ ভাবলেন, তারপর হঠাৎ উৎসাহে সারা চোখে মুখে হাসি ছড়িয়ে বললেন, এসো আমরা 4 জনে মিলে একটা কাজ করি। 4 জনে মিলে? হ্যাঁ, আমার এখানে 5 বিঘে জমি আছে। জমিটা আমরা চাষ করি না কেন? আস্তে আস্তে সেই ফসল থেকে যা পাবো সব 4 ভাগ করব। আর যখন ব্যবসাটা খুব বড় হয়ে উঠবে, তখন আমরা একটু দূরে রেল লাইনের ধারে ওই যে সেলিমপুরের জমিদারের বিশাল জমিটা পড়ে আছে না, নিশ্চয়ই খুব সস্তায় পাবো। কিনে নেব ওটা। মস্ত একটা র্যাঞ্চ হবে, মস্ত বাড়ি হবে। ছেলে 3টি টল টল করে চেয়ে আছে মহিলাটির মুখের দিকে। এই সময় তাদের চোখ ভরা সারল্য ব্যতীত আর কিছুই ছিল না। তারপরে তারা একসঙ্গেই বলে উঠল, আচ্ছা, তাহলে আমরা কাল থেকেই কাজে লেগে যাই না? সরস্বতী বললেন, ঠিক বলেছ, শুভস্য শীঘ্রম। এখন আলু চাষের সময়। কালই আমরা লাঙল দিয়ে প্রথমে জমিটা চাষ করিয়ে নেব। তারপর যারা বুনতে জানে তাদের ডেকে এনে পয়সা দিয়ে বুনিয়ে নেব। তোমরা কি বলো? সবাই একেবারে নেচে উঠল। তারপর সেই ব্যবসার কথা আর ফুরোয় না। কিন্তু রাত প্রায় ফুরিয়ে এলো। এই গল্পটা আমার শোনা গল্প। আমি এই শিক্ষাশ্রমে নতুন মানুষ, অধ্যাপনা করতে এসেছি। ঘুরিয়ে ফিরিয়ে সব দেখাছিলেন আমারই বিভাগের অন্য 2 জন অধ্যাপক। বললেন, চলুন আপনাকে সরস্বতী উদ্যান আর সরস্বতী নিবাসটা দেখিয়ে নিয়ে আসি। গল্পটা শোনবার পরে আমারও কম কৌতূহল হয়নি। একজন মহিলার এই সাহস আর তার সঙ্গে এমন ক্ষমাশীল স্নেহ সহসা দেখা যায় না। সত্যি সত্যি 3 ছেলে নিয়ে 5 বিঘা জমিতেই তিনি শুরু করেছিলেন। সারা হলো 90 বিঘাতে এসে। মহিলা নিজের বাংলোতেই থাকতেন, কিন্তু ছেলেদের জন্য পাশাপাশি খুব সুন্দর 3টি বাংলো করে দিয়েছেন। আর তারা নিজেরা 3 জনে মিলে কি সুন্দর যে বাগান করে নিয়েছে। আর তারা নিজেরা 3 জনে মিলে কি সুন্দর যে বাগান করে নিয়েছে, সবই মায়ের নির্দেশে। আর ফসল তো দেখবার মতো। চারদিকে বড় বড় সব বৃক্ষ, আম, জাম, কাঁঠাল, কাজু বাদাম, নিম, শিশুর, শাল, দেখবার মতো র্যাঞ্চ। র্যাঞ্চের 3টি ছেলে মাকে একেবারে বুকে করে রেখেছে। 3 ছেলের কোলে মাথা রেখেই তিনি বছর 5 আগে মারা গেছেন। মেয়েও এসেছিল তার অস্ট্রেলিয়ান স্বামীকে সঙ্গে নিয়ে। মায়ের মতোই মেয়ে, মায়ের নির্বাচিত ছেলেরা তার ভাই। বছরে একবার প্রায় বৃদ্ধ হয়ে আসা ধনী ভাইদের কাছে এসে মামার বাড়ি আসবার সুখ ভোগ করে যান। শেষ হলো আজকের গল্প, প্রতিভা বসু লেখা গল্প সরস্বতী উদ্যান। কেমন লাগলো আজকের গল্পটি? কেমন লাগলো আমার পাঠ এবং পরিবেশনা? তা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে লিখে জানান। আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম। প্রত্যেকটি গল্প পড়বার পরে আপনাদের মতামতের অপেক্ষায় থাকি। আপনাদের ছোট্ট একটু মতামত আমার কাছে অনেক মূল্য রাখে। আপনাদের মতামত আমার এগিয়ে চলার অনুপ্রেরণা। রোজকারই মতো আমার পুরনো কথাগুলি একবার সংক্ষেপে বলে নিচ্ছি। আমার কবিতা পাঠ চ্যানেলে যারা নিয়মিত আমার পুরো গল্প পাঠ শুনছেন এবং নিয়মিত কমেন্ট করে আমাকে উৎসাহিত করছেন, তাদের জানাই আমার আন্তরিক ধন্যবাদ। যদি আমার গল্প নির্বাচন এবং পাঠ আপনাদের ভালো লাগে, অনুরোধ রইল একটি লাইক করবেন এবং যদি সম্ভব হয় গল্পটিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করে দেবেন। আর আপনারা যারা নতুন আসছেন
যারা এখনও আমার কবিতা পাঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থেকে নিয়মিত শুনতে থাকার। দেবল দেববর্মার লেখা একটি অত্যন্ত চমৎকার ছোট গল্প কৃত্তিকার জন্য পড়েছি, প্রকাশিত হয়েছে, কিন্তু অনেকেই এখনও শোনেননি। গল্পটি সত্যিই খুব চমৎকার। অবশ্যই যারা শোনেননি অনুরোধ রইল শুনে দেখার। সবাই খুব খুব ভালো থাকুন, সাথে থাকুন। ফিরে আসছি খুব শিগগির নতুন গল্প নিয়ে।